হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে এই ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। যবে থেকে শাশুড়ি মা আমরা সবাই অসুস্থ হয়েছিলাম তবে থেকেই বলতে পারো রান্নাবান্নাগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলেই করছি। তো যাই হোক, আসলে কি বলো তো, মাই সবসময় রান্নাবান্না করে, আমি তো সমস্ত কিছু গোছগাছ করে দিই। কিন্তু যেহেতু এবার জ্বরটা মায়ের অনেক কদিন ছিল, বেশ দুর্বলও হয়ে পড়েছিল, তার জন্য কিন্তু চেষ্টা করছি এই কয়েকদিন ছুটি দেওয়ার। সে তো ছুটি চাইছেই না, সে পারলে রান্নাবান্না করে, কিন্তু অনেক বকে ধমকে তাকে শান্ত করে রাখা হয়েছে যে না, তুমি অনেক তো করছো বা করো, সব সময় একটু রেস্ট নাও, সুস্থ হয়ে যাও, তারপরে না হয় আবার তুমি রান্নাবান্না করো। আসলে থাকে না কারো কারো কোনো কোনো ব্যাপার একটু ইমোশান। আমার মনে হয় আমার শাশুড়ি মায়ের রান্না করা আর রান্নাঘরটা তার কাছে ইমোশান, তার সব থেকে প্রিয় জায়গা। সে কোনোভাবে নিশ্চিন্ত হতে পারে না যে এই দায়িত্বটা আমরা সামলাতে পারবো। যাই হোক, ছেলে মেয়ে হয়তো আর অসুস্থ অবস্থায় রান্না করে দিতে পারি না, চাইলেও দিতে চাই না, বকা টকা দিয়েও তাকে থামাতে হয়। তো যাই হোক, আজকে এই ব্লগটা তাড়াহুড়োর মধ্যেই শুরু করছি বলতে পারো, কারণ কি রান্নাবান্না সেরে আমি একটু বেরোবো। আর যেহেতু সামনেই পুজো, যাবো না কিনবো না করেও অনেক কিছু কেনাকাটা থেকেই যায়। যদিও আমার সমস্ত কেনাকাটা মোটামুটি কমপ্লিট, তবুও কিছু কিছু কেনাকাটা আছে। আর এখন এই যে কাজটা আমি করছি, এই মাছ ওল্টানো, আমার মনে হয় আমার কাছে সব থেকে মানে কি বলবো, কঠিন কাজ মনে হয়। মাছ আমি উল্টাতে কিছুতে পারি না, ভেঙে ভেঙে যায়। তো অনেক কষ্ট মষ্ট করে মাছগুলোকে উল্টে ভালো করে ভাজছি। আজকে রান্না করবো একদম সিম্পল, যেহেতু এক জায়গায় বেরোবো আমি আগেই বললাম। ডাল হবে, আলু আর করলা ডুমো ডুমো করে কেটেছি, ভাজা হবে, একদিকে ভাজা বসিয়েও দিয়েছি, আর একদিকে হবে মাছের ঝোল। এই হচ্ছে একদম সিম্পল মেনু। আর মাছটা আর ভাজাটা আমি করছি, ডালটা আমার বর করবে, আর ভাতটা আগেই হয়ে গেছে। আর বললাম যে দুজনেই শেয়ার করে করছি, কারণ আমার বরের হাতের ডাল টালগুলো খুব সুন্দর হয়, আমার থেকেও অনেক বেশি ভালো হয়। তাই কিন্তু ও ওগুলোই করে, যখন বাড়ি থাকে তখনই ও করে। আর এতে আমাদের অনেকটা সাহায্যও হয়ে যায়। সবাই দেখবে কোনো কাজ মিলেমিশে করলে না কারোর কিন্তু কোনো কষ্ট হয় না। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, একদম সিম্পলভাবেই তৈরি করলাম ঘরোয়া মশলায়, আদা লঙ্কা বাটা দিয়ে হালকা মাছের ঝোল। আর দেখো তারপরে একটুখানি ফ্রেশ হলাম, ঘরোয়া টুকটাক কাজগুলো সারলাম। আর এখন ওই মাছ দুপুর বলতে পারো, আমি রেডি হয়ে নিলাম, এখন একটু বেরোবো, টিটাগড়ে যাব আমার বৌদির সাথে। আর এখানে দেখো আমার বর এখন ডালটা ফোড়ন দিচ্ছিল, ও একটু বেরিয়েছিল মাঝখানে, তো দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে হয়ে যেত অনেক আগেই। তো সে বলছে দেখাও, আমিও তো রান্না করছি। তো ডালটা সে ফোড়ন দিয়েছে, খুব সুন্দর হয়েছিল ডালটা খেতে আজকে। আর দেখো বেরিয়ে পড়লাম, এই বাড়িতে আসলাম বৌদিকে নিয়ে, বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম পান্তু যাবে না, কারণ যে পরিমাণ আজকে গরম পড়েছিল, রোদ্দুর আর গরম, তো তাও দেখলাম পান্তু যাচ্ছে। চাইছিলাম না মেয়েটাকে আনতে, এত গরমে মেয়েটা কষ্ট পাবে, কিন্তু তো ছোটো মানুষ, আমি আর বৌদি কোথাও রেডি হয়ে যখন বেরোই তখনই ওর যাওয়া চাই, ওর সেটা প্রয়োজন হোক কি না হোক, ও যাবেই যাবে। তো চলে আসলো আমাদের সঙ্গে। আর দেখো নেমে পড়লাম টিটাগড়। আর আজকে টিটাগড়ে হাটবার বসেছে বলতে পারো। তো আমাদের প্রয়োজনীয় টুকটাক কিছু কিছু জিনিস, যেমন লেগিংস, তারপর আরও টুকটাক কিছু জিনিস এখান থেকে কিনবো, এর জন্য কিন্তু এখানে আসা। তবে প্রচণ্ড ভিড় হয়, এর জন্য না মোবাইল টোবাইল সবসময় বার করা যায় না, তার জন্য শ্যুটটাও আজকে ঠিকমতো আমি করতে পারিনি, বলতে পারো কেনাকাটাতেই মন দিয়েছিলাম। আর এই দেখো ফিরে চলে এসেছি বাড়িতে, আর চোখে মুখে জল দিয়ে একটুখানি ফ্রেশ লাগছে, না হলে দেখো মেয়েটাকে দেখে বুঝতেই পারছো কত গরমে আজকে আমরা কষ্ট পেয়েছি। আর যেগুলো কিনতে আমরা গিয়েছিলাম সেগুলো তো কিনেছি, আর যেগুলো লাগবে না সেগুলোও আমরা কিনেছি। বোঝো, এটাই হয়, কোথাও যখন শপিং করতে যাই তখন যেগুলো লাগবে না, মানে মনে করো না হলেও চলবে, সেগুলো মনে হয় কিনে ফেলি। যদিও আমাদের মেন পুজোর কেনাকাটা আগেই হয়ে গেছে, আজকে ছিল টুকিটাকি জিনিস, তোমাদের সেটা পরে নিশ্চয়ই দেখাবো ভিডিওতে। গুড ইভিনিং, ফিরে আসলাম সেই দুপুরবেলার পরে একেবারে সন্ধ্যাবেলায়, কারণ কি অত দুপুরবেলা গরমের মধ্যে ঘুরে এসে না আমি আর মানে পারি না, যেন প্রচণ্ড গরম ছিল আজকে, প্রচণ্ড। কারণ কয়েকদিন আগেই টানা বৃষ্টি গেল, এখন তার স্রোতটা তুলছে বলতে পারো, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, তখন আমি বাড়ি ফিরে আর না তোমাদের সাথে কোনো কথা বলতে পেরেছি, না কোনো ব্লগটা আমি কন্টিনিউ করতে পেরেছি। এখন সন্ধ্যাবেলা দুপুরবেলা ওখান থেকে ফিরে স্নান টান সেরে তারপরে ঠাকুর পুজো টুজো সমস্ত কিছু দিয়ে লাঞ্চ করে বিশ্রাম করছিলাম। এখন সন্ধ্যাবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, সন্ধ্যা পুজো দিলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম, আর বলতে পারো ব্লগটাও শেষ করতে বসলাম। আর যেহেতু আমি অনেকদিন ভালো করে প্রপার ব্লগ তুলি না, মানে তুলতে পারছিলাম না, নানা রকম দিকে সব রকম মিলিয়ে আর কি, এর জন্য আমি ভাবলাম না চলো আজ কিন্তু ব্লগ যখন শুরু করেছি সকাল থেকে, শেষটাও কিন্তু করতে হবে। আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো যে দিদি কালকে আমাকে কি গিফট করলো। আর তোমাদের এটাও বলা হয়নি সকালবেলায়, দিদি কিন্তু আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, কারণ তারও তো একটা সংসার। সে কখনোই মানে আমাদের বাড়িতে আসে যখন একা একা আসে আর কি, একদিন দুদিনের বেশি থাকতে পারে না, কোনোভাবেই না, কারণ দিদি শ্বশুরমশাই তো এখনও আছেন, তাকে সবসময় টেক কেয়ার করতে হয়। একটা বাড়িতে বয়স্ক মানুষ মাত্র, আমি মনে করি সবাই আশা করি যারা তাদের সেবা করো তারা রিলেট করতে পারবে, যারা সেবা না করো বা তাদের সব
বাদি দাও, তারা সব বুঝবে না কখনোই। এটা সম্পূর্ণ বাচ্চার মতো। যেমন আমার শাশুড়ি মা লাস্ট বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ গেছে। আর জানো তো, এই আমি ভাবলাম কি, প্রথমে ভাবলাম যে শুধু আমাদের বাড়িতে কেন এরকম হচ্ছে, কেন সবাই শরীরটা খারাপ মানে মাঝে মাঝেই হয়ে যাচ্ছে, বা জ্বর কেন আবার আসছে। কিন্তু না, যখন ডাক্তারের কাছে যাচ্ছি দেখাচ্ছে, তখন দেখা যাচ্ছে শুধু আমাদের পরিবার না, প্রচুর পরিবারে এটা হচ্ছে। যার বাড়িতে হচ্ছে তার পুরো পরিবার শুদ্ধ হচ্ছে আর বেশ কয়েকদিন ভোগাচ্ছে। তো যে কথাটাই মানে বলছিলাম, যে কথাটা, যে যেহেতু শাশুড়ি মা এখন বয়স হয়ে গেছে, আমার কাছে উনিও বাচ্চার মতনই। কিন্তু তো আমার হাজব্যান্ড আর আমি মিলে চেষ্টা করি যতটুকু ওনার প্রয়োজন, যতটুকু টেক কেয়ার করা যায় একটা শিশুর মতন করে কিন্তু রাখতে হয়। কখন কোনটা খাবে, কখন কোনটা দিলে ভালো হয়, সেরকম ভাবে। তাই কথাটা বললাম। তো দিদির ক্ষেত্রেও সেম। দিদিও কিন্তু এসছে, কিন্তু ওই আর কি একটা দেড় বেলায় বললাম, আগের দিন সন্ধ্যায় আসলো, তখন ব্লগ তুলে নি, কালকে সারাদিন থাকলো, আবার আজকে ভোরবেলায় মানে সকালের দিকে আর কি 7:30টার মধ্যে বেরিয়ে গেছে। তো যাই হোক, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাট এখন দেখিয়ে দেবো যে কালকে দিদি আমাকে কি একটা সুন্দর গিফট করলো। আমি তোমাদের কালকের ব্লগে বারবার করে বলছিলাম, কারণ কালকের ব্লগটা খুব ছোটও হয়েছিল। আর তার সঙ্গে বলি যে আজকে আমরা কি জন্য শপিং করতে গেছিলাম, তখন তো আর সবটা শেয়ার করতে পারিনি, পুরো মানে কথাও তো তার মধ্যে বলতে পারিনি, রান্নাবান্না সেটা তারপর বেরোলাম, তো কথাও ঠিক মতো তখন বলতে পারিনি। আজকে গেছিলাম হচ্ছে, যেহেতু পান্ত স্কুলে পড়ে, নাচের স্কুলে যায়, তো সেখানে ফ্রেন্ডদের জন্য টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস, গিফট পারপাস কিছু কেনা, যেগুলো বাকি ছিল। আর আমাদের মেন যে কেনাকাটি, সেগুলো কিন্তু সমস্ত আগেই হয়ে গেছে, একদিনে হয়নি। একদিন গেছি, নিয়ে চলে এসেছি, এরকম করেই কিন্তু হয়েছে। মানে আমার কখনোই আমি দেখলাম যেটা, যখন থেকে আমি দায়িত্ব নিতে শুরু করেছি, তবে থেকে আমি সবাইকে দিতে হবে বা লৌকিকতাগুলো আমার শুরু হয়েছে, তবে থেকে আমি দেখলাম যে আমি একবারে গিয়ে একদিনে সমস্ত কিছু মাথা ঠান্ডা করে কিনে ফেলতে পারি, এটা আমার কখনোই হয় না। আমার অনেক দিন সময় লাগে। আজকে যাবো, দুটো একটা কিনে চলে আসবো, কারণ আমার মাথাটা গুলিয়ে যায়। অত কিছু একবারে দেখে আমার জেনে কেন ঠিক নিতে পারি না ব্যাপারগুলো। তো এরকম করে আমি, বৌদি, দীপন, পান্তু, চারজন মিলে, স্পেশালি আমার হাজবেন্ড, কখনো কখনো মা, সবাইকে নিয়ে গিয়ে আমি বেশ কয়েকদিন মিলে আমি সমস্ত কিছু দেওয়া থাওয়া জিনিসপত্র কেনা হয়ে গেছে। এমনকি দিদি শাড়িটা দিয়েও দিলাম আজকে, কালকে রাত্রে দিয়ে দিয়েছিলাম ওখান থেকে, স্বর্ণকারের দোকান থেকে এসে। কারণ কি, দিদির শাড়িটা পার পিকো করতে হবে, তার জন্যে। আর দিদি না, প্রতিবার আমি যেটা দেখলাম, আমি দিদিকে গিফট করি, আগেরবারও দিয়েছিলাম যখনই, সে পুজোর মধ্যে পড়তে পারে না, কারণ শেষ মুহূর্তে দেওয়া হয়, আর সে রেডি করে উঠতে পারে না। কারণ চুড়িদার দিলে, গতবার চুড়িদারের সুন্দর পিস দিয়েছিলাম যেটা পছন্দ করে, কিন্তু সেটা বানিয়ে উঠতে পেরেছিল না, তখন দেয়নি, ট্রেলারের থেকে দেয়নি। দিয়ে তা এবার বলেছে আগে থেকে শাড়িটা নিয়ে যাও, ব্লাউজ ফ্লাউজটা বানিয়ে নিও, যাতে তুমি পরতে পারো। তো সেই হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে দিদির শাড়িটা। তবে তোমাদের দেখাতে পারবো না, যখন দিদি আসবে পুজোর মধ্যে, তখন যখন পরবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। জাম কালারের শাড়ি দিয়েছি একটা, পার্পেল, খুব সুন্দর শাড়িটা, সিল্কের উপরে। তো যাই হোক, আর পান্তু, দীপন, দাদা, আমার হাজবেন্ড, সবার জন্য, পরিবারের সবার জন্য আমার মোটামুটি কেনা হয়ে গেছে। সেইগুলো আমি যখন প্রতিবার যেমন তোমাদেরকে দেখাই পুজোর কালেকশন, পুজোর শপিং ব্লগ, তখন দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, ব্লগ করি না, কথা বলা হয় না, আবার যখন তোমাদের সঙ্গে কথা বলতে বসি বা যখন আমার ক্যামেরাটা অন হয়, তখন আমার অনেক কথা তোমাদের সঙ্গে বলতে ইচ্ছে করে। তো এই কথার কথা কি হয়, মেন টপিকটা বলতেই ভুলে যাই যে আমি কি বলতে বসেছিলাম। তো যাই হোক, যে তখন বললাম যে এবার টুকটাক আমাদের যেসব বাকি ছিল কেনাকাটাগুলো, পান্তুর ফ্রেন্ডদের জন্য গিফট পারপাস কিছু গিফট, তারপর টুকিটাকি এটা ওটা অনেক কিছুই কেনা হয়েছে। অনেক কথার পরে সব কথার শেষে একটা কথা বলি, এই দেখো আমার গিফট, যেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি, কারণ গিফটটা এত সুন্দর হয়েছে, তোমাদের আশা করি তোমাদের পছন্দ হবে। তো বলতে পারো বিয়ের এতগুলো বছর পরে আবার বিয়ের গিফট পাচ্ছি দিদির তরফ থেকে। তো বিয়ের সময়তে একটা গিফট দিয়েছিল, তখন তোমার হঠাৎ করে বিয়ে হয়ে যায়, একটা আংটি দিয়েছিল দিদি শাশুড়ি মা, খুব সুন্দর ছিল। এখন এটা হাতে আর হয় না দেখে আমি ওটা এক্সচেঞ্জ করে কি নিয়েছিলাম মনে নেই। দিয়ে এতগুলো বছর পর দিদির মনে হয়েছে যে আরেকটা কিছু দেওয়া নিতুকে দরকার, তার জন্য দেখো দিয়েছে একটা খুব সুন্দর শাখা বাঁধানো। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর? এই দেখো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর দিদি বলেছিল সবসময় পরে থাকবি, কিন্তু দেখো সত্যি কথা বলতে আমি তো প্রচন্ড শান্ত না, আমি টুকটাক কোথায় বাড়ি খাই, কোথায় গুঁতো খাই, আমার ঠিক থাকে না। এটা পরে থাকলে আমি তো শিওর ভাঙবো। আর কি বলবো, কোথায় সোনাটা সব পাতের শাখা খুলে টুলে কোথায় হারিয়ে পড়বে, কি দরকার বাবা। আমি দিদিকে বলেছি ঠিক আছে তুমি দিলে থ্যাংক ইউ, কিন্তু আমি এটা সবসময় পড়তে পারবো না, আমি যখন টুকটাক কোথাও যাবো তখন পরবো। আর আমার তো আরেকটা শাখা বাঁধানো আছে, যেটা বিয়ের সময়তে আমার বাবা মা দিয়েছিল বাড়ি থেকে, সেটাকে আমি আবার এক্সচেঞ্জ করে অন্যরকম করে বানিয়েছিলাম, ওই যে মাছ ডিজাইনের, খুব সুন্দর সেটাও। তো আমার 8টা শাখা বাঁধানো হয়ে গেল। এই দেখো হাতে পরে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কত সুন্দর, আর বেশ শক্তপোক্ত মজবুত, খুব সুন্দর। এটা দিদির তরফ থেকে আমার এবার পুজোর গিফট। সুন্দর লাগছে ডিজাইনটা, সিম্পলের মধ্যে সবসময় পাতের মানে মধ্যে নেওয়া হয়েছে আর কি। তো লাস্ট একটা কথা বলতে ভুলে গেছি,
দিদি এসেছিলো, একটা পারপাসও ছিল, শুধু যে শপিং গিফট এসব না, আরও একটা পারপাস ছিল। সেটা হচ্ছে এর মধ্যে 2-1 দিনের মধ্যে আমি আর আমার হাজব্যান্ড যাবো দিদি বাড়িতে বেড়াতে। দিদির শাশুড়ি মায়ের লাইভ না, লাইভ না, ভিডিও বানাচ্ছি, আসো, অসুবিধা নেই। চলে এসছে আমার কেবলু, সে গরমে কি মিল্ক অ্যান্ড বিস্কিট। সে আমার জন্য নিয়ে এসছে এখন আমার ডিনারের পরের খাবারটা। এখন খিদে পানি তাও নিয়ে এসছে দুধ বিস্কুট। এই যে দুধ আর বিস্কুট পরে খাচ্ছি একটু। হ্যাঁ, বসো, তুমি বসো। না নিচে খাবার গরম হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তখন বলা হয়নি কেন আমরা যাব। দিদি বাড়িতে প্রতি বছর পাঠ হয়, মানে ভাগবত গীতা পাঠ, তারপরে কীর্তন এসব হয় আর কি। তো এর জন্যই আমরা সেই পারপাসে দিদি বাড়িতে যাবো। তো সেই ব্লগ অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? চলো, সবাইকে টাটা।